হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ওয়েট ফর জব। আজকে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গের বিভিন্ন আর্ট অ্যান্ড কালচার থেকে প্রশ্ন উত্তর। এই প্রশ্ন উত্তরগুলো আপকামিং গ্রুপ সি এবং ডি এর জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, যেগুলো আমাদের টপিকের মধ্যে রয়েছে। এছাড়া আমাদের ডাব্লিউবিপি, কেপি, পিএসসির যে কোনো এক্সামের জন্য কিন্তু এই টপিক থেকে প্রচুর প্রশ্ন উত্তর এসে থাকে। তাহলে চলো আর দেরি না করে শুরু করা যাক। ভিডিওতে লাইক করবে যদি ভিডিওটা ভালো লাগে। আর আমাদের চ্যানেলে যদি নতুন হও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন কি বলেছে? বিখ্যাত গম্ভীরা লোকনৃত্য পশ্চিমবঙ্গের কোন জেলার বৈশিষ্ট্য? একটা ছবি দেখতে পাচ্ছ, পাশে প্রত্যেকটা জিনিসের আমরা ছবি রেখেছি। যে গম্ভীরা লোকনৃত্য পশ্চিমবঙ্গের কোন জেলার বৈশিষ্ট্য? দেখো চারটে অপশন রয়েছে: বাঁকুড়া, মালদা, নদিয়া না জলপাইগুড়ি। তো দেখো, গম্ভীরা লোকনৃত্য এটা কিন্তু পশ্চিমবঙ্গের মালদা জেলার একটা বিখ্যাত লোকনৃত্য উৎসব, যেটা মূলত শিব পুজোকে কেন্দ্র করে উদ্ভূত হয়েছে। এই নাচের মাধ্যমে সমাজের বিভিন্ন ঘটনা এবং সমস্যাকে তুলে ধরা হয়ে থাকে। বোঝা গেল? পরবর্তী প্রশ্ন কি বলেছে? শান্তিনিকেতনে পৌষ মেলা কার উদ্যোগে প্রথম শুরু হয়েছিল? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। শান্তিনিকেতনের পৌষ মেলা ভীষণ ফেমাস। প্রচুর মানুষ সেখানে যায় সেই মেলাতে অংশগ্রহণ করার জন্য। চারটে অপশন রয়েছে: রবীন্দ্রনাথ টেগোর, দেবেন্দ্রনাথ ঠাকুর, অবনীন্দ্রনাথ ঠাকুর না সত্যেন্দ্রনাথ ঠাকুর। তো দেখো, এই পৌষ মেলা যেটা শুরু হয়েছিল দেবেন্দ্রনাথ টেগোরের উদ্যোগে। তো দেবেন্দ্রনাথ ঠাকুর, মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর 1898 সালে 21শে ডিসেম্বর শান্তিনিকেতনে ব্রহ্ম মন্দির স্থাপন করেছিলেন, এবং 1892 সাল থেকে 7ই পৌষ বার্ষিক উৎসব হিসেবে পালন করা হয়, এবং 1894 সালে প্রথমবারের মতো এই উপলক্ষে একদিনের মেলার আয়োজন করা হয়েছিল। এবং এই দেবেন্দ্রনাথ ঠাকুরই পরবর্তীকালে শান্তিনিকেতন প্রতিষ্ঠা করেছিলেন, যেখানে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর যার যেটি দায়িত্ব গ্রহণ করেন, এবং আজকের দিনে যেটা আমাদের ইউনেস্কো হেরিটেজ সাইট হিসেবেও পরিচিত রয়েছে। তো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। শান্তিনিকেতন যে পৌষ মেলা, এটা শুরু হয়েছিল দেবেন্দ্রনাথ টেগোরের উদ্যোগে। চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে আমাদের আপকামিং ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং ডি এর জন্য রয়েছে একটা বিশেষ প্র্যাকটিস সেট। তোমরা আমাদের পেজের মধ্যে এর স্যাম্পেলও পেয়ে যাবে। প্রিভিয়াস ভিডিওতে গিয়ে দেখবে, তার স্যাম্পেল তোমরা পেয়ে যাবে। 24টা প্র্যাকটিস সেট এখানে রয়েছে, মাত্র 120 টাকায়। এর পিডিএফ তোমরা বাড়িতে বসে পেয়ে যাবে। এর জন্য নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। তোমরা দেখতেই পাচ্ছ যে এই যে এক্সামের জন্য স্টাডি মেটেরিয়ালের নমুনা বা স্যাম্পেল তোমরা কিন্তু প্রিভিয়াস ভিডিওতে পেয়ে যাবে। তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে যাও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও। প্রিভিয়াস ভিডিওগুলোও তোমরা দেখতে পারো, যেগুলো আমাদের এক্সামের জন্য ফ্রি ক্লাসেস হিসেবে আপলোড করা হয়েছে। চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। ডোকরা শিল্পে কোন ধাতু ব্যবহার করা হয়? পাশে একটা ছবি দেখছি, দেখে আমরা মোটামুটি বুঝতে পারছি। ডোকরা শিল্পে মেটাল হিসেবে ব্যবহার করা হয়, চারটে অপশন রয়েছে: পিতল, লোহা, সোনা না তামা। তো দেখো, ডোকরা শিল্পে ব্যবহার করা হয় পিতল। তো ডোকরা শিল্প হচ্ছে এক ধরনের প্রাচীন নন ফেরাস লাস্ট ওয়্যাক্স মেটাল কাস্টিং বা হারানো মোম ঢালাই করা পদ্ধতি। এই শিল্পে পিতল, যেটা ব্রোঞ্জ এবং তামার মিশ্রণের মতো অলৌহ ঘটিত ধাতু ব্যবহার করা হয়। তো এটা বেসিক্যালি পিতল। তো সেই পিতল হচ্ছে তামা এবং দস্তার একটা সংকর ধাতু। আমরা আগে থেকেই জানি, আজকের দিনে আমরা পিতলের জিনিসপত্র ব্যবহার করে থাকি। চলো পরবর্তী প্রশ্ন কি বলেছে? কোথায় পোড়ামাটির মন্দির বা টেরাকোটার স্থাপত্যের আধিক্য দেখা যায়? পাশে একটা পিকচার দেখতে পাচ্ছ, খুব সুন্দর, বিউটিফুল পিকচার। যারা ঘুরতে গিয়েছো তারা এটা দেখেছো। চারটে অপশন রয়েছে: শান্তিপুর, বিষ্ণুপুর, কোচবিহার না মেদিনীপুর। তো অনেকেই ঘুরতে গিয়েছো বিষ্ণুপুরে। পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার বিষ্ণুপুর শহরটা মল্ল শাসকদের দ্বারা নির্মিত ছিল, যেটা পোড়ামাটির বা টেরাকোটার মন্দিরের জন্য বিখ্যাত। এই মন্দিরগুলো তার জটিল কারুশিল্প এবং অন্যান্য স্থাপত্যের জন্য পরিচিত ছিল। তো বিষ্ণুপুরকে এই জন্য পোড়ামাটির মন্দির বা পোড়ামাটির শহর বলা হয়েও থাকে। চলো পরবর্তী প্রশ্ন কি বলেছে? টুসু উৎসব পশ্চিমবঙ্গে কোন মাসে পালিত হয়? দেখো, একটা পিকচার দেখতে পাচ্ছ, একটা রথের মতো টুসু দেবতা পালন করা হয়। কোন মাসে পালন করা হয়? বৈশাখ, শ্রাবণ, পৌষ না ফাল্গুন? তো প্রত্যেকেই যেন এই শীতের শুরুতে টুসু উৎসব পালন করা হয়। এটা একটা ফসল উৎসব, যা বাংলার অগ্রহায়ণ মাসের শেষ দিকে শুরু হয় এবং পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তিতে এটা শেষ হয়। যেটা মূলত পুরো পৌষ মাস জুড়ে পালন করা হয়ে থাকে টুসু উৎসব। এর উপরে বিভিন্ন রকমের গান রয়েছে, তোমরা লোকনৃত্য রয়েছে, যেগুলো অনেকে নৃত্যশিল্পী পারফর্ম করে থাকে। চলো পরবর্তী প্রশ্ন কি বলেছে? কোন লোকসঙ্গীতকে মাটির গান বলা হয়, যা মূলত মাঝিদের গান? একটা পাশে গান দেওয়া রয়েছে, দেখো: মন মাঝি তোর বৈঠা নেড়ে,
আজ আর বইতে পারলাম না, সারা জনম উজান বইলাম, ভাটির নাগার পাইলাম না। খুব সুন্দর গান রয়েছে, তোমরা শুনেছো। তো এটা কোন লোকসঙ্গীত? ৪ টে অপশন রয়েছে, বাউল, ভাটিয়ালি, গম্ভীরা না ভাই ভাইয়া। তো মনে রাখবে এটা হচ্ছে স্পেসিফিক্যালি ভাটিয়ালি গান। তো এই ভাটিয়ালি গানকে মাটির গান বলা হয়, কারণ এটি বাংলার গ্রামীণ জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত থাকে। এই গান মূলত নৌকার যে মাঝিরা গেয়ে থাকেন, যারা নদীমাতৃক বাংলাদেশে জীবন এবং প্রকৃতির গভীর অনুভূতি প্রকাশ করে তাদের গানের মাধ্যমে। তো এই গানের সুর এবং বিষয়বস্তু বাংলার মাটি এবং মানুষের কথা বলে। এই কারণে এটিকে মাটির গান হিসেবেও বলা হয়ে থাকে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। মাটির গান ভাটিয়ালিকে বলা হয়। কেউ যদি না শুনে থাকো, অবশ্যই ইউটিউব বা বিভিন্ন স্ট্রিম থেকে তোমরা এটা শুনতে পারো। চলো পরবর্তী প্রশ্ন কি বলেছে। এটা মেয়েদের জন্য খুব ভালো প্রশ্ন, খুব পছন্দের প্রশ্ন। পশ্চিমবঙ্গের বালুচরী শাড়ি কোন জেলার বিখ্যাত শিল্প? পাশে একটা পিকচার দেখতে পাচ্ছ, বালুচরী শাড়ির মধ্যে বিভিন্ন স্টোরি দেওয়া থাকে, যেখানে দেখতেই পাচ্ছ যে অর্জুন যখন গান্ধারীকে বিবাহ করতে গিয়েছিল, তখন যে মাছের চোখ বেঁধে নিশানা যে করেছিল, তার চিত্র সেখানে রয়েছে। তো এটা বালুচরী শাড়িতে এই ধরনের বিভিন্ন ধরনের চিত্র অঙ্কন করা থাকে। এটা কোন জেলার শিল্প? ৪ টে অপশন রয়েছে, মুর্শিদাবাদ, নদিয়া, বাঁকুড়া না হুগলি। তো প্রত্যেকেই জানো যে বাঁকুড়া জেলার বালুচরী শাড়ি কিন্তু ভীষণ ফেমাস। তো বালুচরী শাড়ি পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার বিষ্ণুপুর থেকে উদ্ভূত এক ঐতিহ্যবাহী রেশম বস্ত্র। এটি সূক্ষ্ম নকশা, উৎকৃষ্ট বুনন শৈলী এবং সমৃদ্ধ সাংস্কৃতিক উত্তরাধিকারের জন্য ভীষণভাবে পরিচিত। তো মেয়েরা আজকের দিনে প্রচন্ড পছন্দ করে বালুচরী শাড়ি, যেটা কিন্তু বাঁকুড়া। তো এটা মেয়েদের জানাটা কিন্তু প্রয়োজন। ওকে, চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। কি বলেছে? আলপনা অঙ্কনে প্রধানত কোন উপকরণ ব্যবহৃত হয়? প্রত্যেকের বাড়িতে দেখবে এই ধরনের আলপনা রয়েছে। তো এটা অনেকে যে তৈরি করা হয়, কিন্তু আজকের দিনে এগুলো প্রিন্টেড হিসেবে পাওয়া যায়। তো কিনে এগুলোকে ছিটিয়ে দিলেই হয়। তো কিন্তু আগেকার দিনে তো ওরকম স্টিকার ব্যাপারটা ছিল না। তো এর জন্য কিছু উপকরণ দিয়ে বানানো হতো। ৪ টে অপশন রয়েছে, তেলের রং, চালের গুঁড়ো ও জল, মোম না কাদামাটি। দেখো প্রত্যেকেই জানি, গ্রাম বাংলার প্রত্যেকেই এটা সম্পর্কে জানি যে আলপনা তৈরি করা হয় চালের গুঁড়ো এবং জল দিয়ে। অর্থাৎ যেদিন কোনো অনুষ্ঠান বা পুজো যখন শুভারম্ভ হয়, তখন কি হয়, চালকে গুঁড়ো করে জল মিশিয়ে সেগুলোকে বিভিন্ন চিত্র অঙ্কন করা হয়। তো আলপনা হলো এক ধরনের লোকশিল্প, যা সাধারণত চালের গুঁড়ো এবং জল মিশিয়ে তৈরি করা হয়। এটি মূলত বিভিন্ন উৎসব, পুজো এবং শুভ অনুষ্ঠানে মেঝে বা দেওয়ালে আঁকা হয়। তেলের রং, মোম বা কাদামাটি আলপনা অঙ্কনে প্রথাগতভাবে ব্যবহার করা হয় না। তো অনেকে এটা ব্যবহার করেছো, অনেকে লাগিয়েছো, মানে বিভিন্ন বাড়িতে ব্যবহার করেছো। তো কারা কারা ব্যবহার করেছো কমেন্টে অবশ্যই জানি। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন স্থানে সবচেয়ে বড় রথযাত্রা উৎসব হয়? দেখো ৪ টে অপশন রয়েছে, তারাপীঠ, মাহেশ, নবদ্বীপ না শান্তিপুর। দেখো রথযাত্রা দেখতেই পাচ্ছি ইস্কন থেকে এরকম বিভিন্ন রথযাত্রা হয়ে থাকে। তো সবচেয়ে বড় রথযাত্রা এটা পালন করা হয় মাহেশ, যেটা পশ্চিমবঙ্গের শ্রীরামপুরে আয়োজিত হয়ে থাকে। তো পশ্চিমবঙ্গের শ্রীরামপুরের মাহেশে আয়োজিত হয়, যেটা বাংলার সবচেয়ে প্রাচীনতম রথযাত্রা উৎসব এবং পশ্চিমবঙ্গের বৃহত্তম রথযাত্রা উৎসব। এটি বহুদিন ১৩৯৬ খ্রিস্টাব্দ থেকে অনুষ্ঠিত হয়ে এসছে এবং এটি ভারতের দ্বিতীয় প্রাচীনতম রথযাত্রা উৎসব। বুঝতেই পারছো খুবই গুরুত্বপূর্ণ, কতটা ঐতিহাসিক গুরুত্ব এর রয়েছে, যেটা শ্রীরামপুরের মাহেশে আয়োজিত হয়ে থাকে। চলো পরবর্তী প্রশ্ন, ঝুমুর গান পশ্চিমবঙ্গের কোন অঞ্চলের অধিবাসীদের অবিচ্ছেদ্য অংশ? দেখতেই পাচ্ছ ঝুমুর গানের মধ্যে এই ধরনের নৃত্য পরিবেশন হয়ে থাকে। এখানে পুরুষ এবং নারীরা বিভিন্ন ধরনের শাড়ি আর এরা পাগড়ি পরে, তার সঙ্গে ঢোল করতাল রয়েছে। তো এটা কোন আদিবাসীদের অবিচ্ছেদ্য অংশ? ৪ টে অপশন রয়েছে, রাঢ় অঞ্চল, তরাই অঞ্চল, সুন্দরবন অঞ্চল না দীঘা উপকূল। তো প্রত্যেকেই দেখো জানো এটা এক ধরনের ট্রাইবাল নৃত্য, লোকসঙ্গীত বা লোকশিল্প এটা। তো এটা রাঢ় অঞ্চল মানে ছোটনাগপুর মালভূমি। এটা একটি লোকশিল্প যেটা পশ্চিমবঙ্গের মূলত দক্ষিণ পশ্চিমাঞ্চল এবং উড়িষ্যার উত্তরাঞ্চলে হয়ে থাকে। তার মধ্যে পড়ছে এই পুরুলিয়া, বাঁকুড়া, মেদিনীপুর জেলার আদিবাসী এবং শ্রমজীবী মানুষের প্রেম এবং বিদ্রোহের গান। তো ঝুমুর গান অনেকেই শুনেছো, এখান থেকে বিভিন্ন লোকনৃত্য প্রকাশিত হয়ে থাকে, যেগুলো বিভিন্ন নৃত্যশিল্পীরা আজকের দিনে প্রকাশ করে থাকেন। খুবই গুরুত্বপূর্ণ, যেটা কিন্তু রাঢ় অঞ্চলের একটা অবিচ্ছেদ্য অংশ। চলো পরবর্তী প্রশ্ন, মসলিন কাপড়ের জন্য পশ্চিমবঙ্গের কোন জেলা বিখ্যাত? দেখো বিখ্যাত মসলিন কাপড়, যেটা আজকের দিনে অনেকে পরতে খুব পছন্দ করে, খুব ভারী শাড়ি হয়। ৪ টে অপশন রয়েছে, মালদা, পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ না উত্তর দিনাজপুর।
দেখো, মসলিন কাপড় ফেমাস এর কারণ মুর্শিদাবাদ। কারণ ঐতিহাসিকভাবে মসলিন এবং রেশম শিল্পের জন্য মুর্শিদাবাদ জেলা বিখ্যাত ছিল। কারণ এটা বাংলার রাজধানী ছিল, যেখান থেকে নবাবরা শাসন করেছেন। আলীবর্দী খান, মুর্শিদ কুলি খান, তারপর সিরাজউদ্দৌলা, প্রত্যেকেই মুর্শিদাবাদের ক্যাপিটাল তাদের ছিল। যদিও মালদা জেলা তুলো এবং রেশম শিল্পের কেন্দ্র ছিল, তবে মুর্শিদাবাদ যেহেতু ক্যাপিটাল ছিল, সেই জন্য এই শিল্প এখানেই কিন্তু সবচেয়ে বেশি কেন্দ্রীভূত ছিল। চলো পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন মেলাটি বাউল মেলা নামে পরিচিত? চারটে অপশন রয়েছে: জয়দেব কেন্দুলি মেলা, গঙ্গাসাগর মেলা, রাস মেলা, না সতীমার মেলা। দেখো, প্রত্যেকেই জানি বাউল মেলা বলা হয় তাই কিন্তু জয়দেব কেন্দুলি মেলাকে। তো পশ্চিমবঙ্গের বীরভূম জেলার কেন্দুলিতে প্রতি বছর মকর সংক্রান্তিতে এই মেলা হয়ে থাকে, যেটা মূলত বাউল গানের জন্য বিখ্যাত। এই কারণে এটাকে বাউল মেলা বলে বলা হয়ে থাকে। ওকে, চলো আজকের লাস্ট প্রশ্ন, মৃৎশিল্প বা মাটির পুতুলের জন্য বিখ্যাত ঘূর্ণি কোন জেলায় অবস্থিত? দেখতেই পাচ্ছ যে একজন ভদ্রলোক মাটির মানে কোনো কিছুর গায়ে এরকম ছবি আঁকছে, যেটা মৃৎশিল্প। মাটির কোনো পাত্রের ওপরে বা মাটির কোনো ভাঁড়ের ওপরে চিত্র, যার জন্য ঘূর্ণি জেলা বিখ্যাত। কোথায় রয়েছে ঘূর্ণি জেলা? চারটে অপশন রয়েছে: পূর্ব মেদিনীপুর, নদিয়া, হাওড়া, না দক্ষিণ চব্বিশ পরগনা। তো দেখো, প্রত্যেকেই আমরা জানি নদিয়া জেলার মৃৎশিল্প কিন্তু ভীষণ ফেমাস। তো তার মধ্যে ঘূর্ণি, যাকে মৃৎশিল্প বা মাটির পুতুলের জন্য বিখ্যাত, এটা পশ্চিমবঙ্গের নদিয়া জেলায় অবস্থিত। এটি কৃষ্ণনগর শহরের একটি এলাকা। এখানকার মাটির পুতুল জগৎ বিখ্যাত এবং কুটির শিল্পের জন্য অন্যতম রয়েছে। তো সেই কারণে ঘূর্ণি নদিয়া জেলার অন্তর্গত মৃৎশিল্পের জন্য বিখ্যাত একটা গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়েছে। তাহলে আজকের ক্লাসটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। এবং এই ধরনের যদি আরো ক্লাস পেতে চাও, তাহলে অবশ্যই আমাদের চ্যানেল ওয়েট ফর জবকে ফলো করতে ভুলো না। ধন্যবাদ।